তৈরি হয়েছে, পুরো রাজনীতি ঘুরে গেছে, সরকারও কিছুটা ভিন্ন পথ খুঁজছে। দর্শক দেখেন, বিএনপি কিন্তু এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না, এই কথাগুলো বলছে না। ডাকসু শুধু তাদের পরাজয়ের পর তারা এগুলো আর বলবে না। সামনে আমরা স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টায় আছি, আপনাদের জন্য সুখবর দিচ্ছি। সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যেতে পারে। তখন বুঝবেন যে বিএনপির পরিস্থিতি কতটা ভয়ানক। এইসব চান্দাবাজি, ডান্ডাবাজি, গুন্ডাবাজির রাজনীতি চলবে না। তো দর্শক, এই জায়গায় আমি একটা আলোচনায় আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েছি যে বিএনপি আসলে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়া থেকে ধীরে ধীরে পিছু হটার রাস্তা খুঁজছে, এমনকি সরকারও পিছু হটার রাস্তা খুঁজছে। এই জায়গায় সালাউদ্দিন আহমেদ অলরেডি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে ঐক্যমত হয়নি, শঙ্কা আছে। এর মানে এটা একটা ইঙ্গিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমাদের কোনো আপত্তি নেই বা হওয়ার পরিবেশ নাই। বিএনপি বলবে কিছুদিন পর, জাস্ট 3-4টা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দেওয়া হোক, ঢাকার 2টা আর ঢাকার বাইরে কয়েকটা, দেখবেন যে বিএনপি চুপ হয়ে গেছে, আর জাতীয় নির্বাচন চায় না। ডাকসু জাকসুতে তাদের যে ভরাডুবি হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে, এর চাইতে ভরাডুবি হবে। এর মানে দিন যত সামনে যাবে তাদের ভরাডুবি তত বাড়বে। ডাকসু জাকসুর প্রভাব জাতীয় রাজনীতিতে আরো বেশি ছড়িয়ে পড়বে এবং বিরোধীরা, বিএনপি বিরোধীরা ডাকসু জাকসুর ফলাফল আরো বেশি ডিসামিনেট করবে, এটাকে বিএনপির বিরুদ্ধে জনমত তৈরিতে আরো বেশি ব্যবহার করবে। এই জন্য কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন হলে বিএনপির অবস্থা আরো খারাপ হবে, এটা কোনো সন্দেহ নেই। আর এসব কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সব পক্ষই পিছু হটার চেষ্টা করছে। এটা হচ্ছে গোপন কথা, কিন্তু উপরে উপরে অনেকে বলছে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। যেমন আলী রিয়াজ একটা কথা বলেছেন, টোটাল সরকারের কথা এরকমই, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা একটা থ্রেট। দেখেন কথাটা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। প্রথম হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে, এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার একটা বিষয় আছে। যদি এরকম বিষয় না থাকতো তাহলে নিরাপত্তা বিঘ্নিত হবে কি হবে না এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতেন না, সরাসরি বলতেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ বিষয়ে কোনো ইখতিলাফই নেই, আল্লাহ ছাড়া কেউ দেখাতে পারবে না। এরকম কথা এখন আর কেন বলেন না? কথা ধরন দেখেন, আই রিপিট দিস লাইন ফ্রম সমকাল। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে, দ্যাট মিনস ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার একটা বিষয় আছে, প্রবল সম্ভাবনা আছে। আর না হলে কি হবে এই ফলাফল নিয়ে এখন বয়ান করছেন, না হওয়ার সম্ভাবনা আছে, অতএব না হলে কি হবে এটা নিয়ে বয়ান শোনেন। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা হতো, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কি হতো এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজনই হতো না। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কি হবে সেটা নিয়ে বলতো, না হলে কি হবে এটা নিয়ে বলার দরকার হতো না। তাহলে বুঝতে পারছেন না হওয়ার সম্ভাবনা কতটা? না হলে কি হবে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, এটার মধ্যেও ইশারা আছে। প্রথম কথা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আর যদি না হয় যেহেতু জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এখন দেখেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে একটা সরকার ক্ষমতায় আসলে সেটা জামাত হোক আর বিএনপি হোক, তাহলে জাতীয় নিরাপত্তা তারা কি এমন করবে? তাদের জামাত বা বিএনপি কি এমন সক্ষমতা, কি এমন ম্যাজিক আছে তাদের কাছে, তারা জাতীয় নিরাপত্তা একদম সব ঠিকঠাক করে ফেলবে? এটা বিশ্বাসযোগ্য কোনো কথা নয়। জামাত বিএনপি যারাই ক্ষমতায় আসুক, কোন সরকার পারবে না জাতীয় নিরাপত্তা রক্ষা করতে, বিঘ্নিত হয়ে যাবে ফেব্রুয়ারি পর। আর বিএনপি বা জামাত ক্ষমতায় আসে জাতীয় নিরাপত্তা একদম বহাল তবিয়তে রাখবে, এটা কোনো কথা না, এটা কোনো যৌক্তিকতা নাই, এটা কোনো ভিত্তি নাই। বিএনপি জামাত যেই আসুক আরো বেশি অস্থিতিশীলতা হতে পারে। তবে হ্যাঁ, জামাত যদি ডাকসু নির্বাচনের মতো ভূমিদশ বিজয় নিয়ে আসে তাহলে স্থিতিশীলতা হবে, বিএনপি ঠান্ডা হয়ে যাবে। কিন্তু জাতীয় নির্বাচনে অনেক জটিল সমীকরণ আছে, আরো নানান পক্ষ আছে, ভাগ বাটারও অনেক বিষয় আছে। অতএব নির্বাচন হলে যে জাতীয় নিরাপত্তা সব ঠিকঠাক থাকবে এটা কোনো কথা না। আর তাহলে এটা কেন বলছেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে? এর অর্থ হচ্ছে যেহেতু জাতীয় নিরাপত্তা বিঘ্নিতের সম্ভাবনা রয়েছে, ইউনিট সরকারের একটা অংশ থাকবে না, আবার একটা অংশ সরকারে থাকবে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জরুরি অবস্থা জারি করবে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য জরুরি অবস্থা জারি করা হয়।
তাহলে আরবিএজের যে এই বক্তব্য, এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে জরুরি অবস্থা জারি করা হবে। এটা হচ্ছে এটার অর্থ। দর্শক, সরকার এবং বিএনপি ভিন্ন রাস্তা খুঁজছে, এটা হচ্ছে সত্য কথা, কিন্তু বলছে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এখন জরুরি অবস্থার যে ক্লজ সংবিধানে আছে, ওটার মধ্যে এই জাতীয় নিরাপত্তা শব্দটা লেখা আছে, এবং মানে দেশের ভিতরে এবং বিদেশি শক্তি ষড়যন্ত্র শুরু করবে। আর এটা ঠেকানোর জন্য জরুরি অবস্থা জারি করা মানে কি? কেউ রাজনীতি করতে পারবে না, ঘরোয়া রাজনীতি এক প্রকার নিষিদ্ধ। মৌলিক অধিকার গুলো, মিছিল মিটিং, এগুলো কিছু করতে পারবে না, স্থিতিশীলতা এসে যাবে। জরুরি অবস্থার ইঙ্গিত দিচ্ছে ফেব্রুয়ারিতে। তার জন্য তার চাইতে এইসব পথ থেকে জাতিকে বাঁচানোর রাস্তা আছে। কি রাস্তা? একটা সর্বদলীয় বিপ্লবী জাতীয় সরকার গঠন করা, যেখানে খালেদা জিয়া রাষ্ট্রপতি থাকবে, অন্য সব দল থেকে পার্সেন্টেজ ভিত্তিক মন্ত্রিত্ব থাকবে, সবাই মিলে দেশটাকে গড়ে তুলবে, পূর্ণাঙ্গ সংস্কার করে জাতীয় নির্বাচন আয়োজন করবে সবাই মিলে। এটা হচ্ছে রাস্তা। নইলে ফেব্রুয়ারিতে নির্বাচন তো হবে না, জরুরি অবস্থা আসতে পারে। সরকার আসলে এটাই চায়, সত্য কথা। তিনি আরো বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায়, তাহলে আমার শঙ্কা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোন হেরফের ঘটবে না। আচ্ছা, তো আপনি সংস্কার না করে যে নির্বাচন দিতে যাচ্ছেন, ওই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা কিভাবে জাতীয় এবং আভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করবে? তারা কিভাবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে? আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটা আপনি সাহস করে বলেন না কেন? যে নির্বাচনে অন্য কারো কাছে ক্ষমতা গেলে তখন বিশৃঙ্খলা আরো বেশি হবে, কারণ বাংলাদেশটা একটা নরকে পরিণত হবে, হাজার হাজার মানুষ নিহত হবে ইন্টার পার্টি কনফ্লিক্টে, আওয়ামী লীগ ঢুকে পড়বে তখন। অতএব এত সহজে নির্বাচন দেওয়া যাবে না। শক্ত হস্তে পরিস্থিতি আগে নিয়ন্ত্রণ করতে হবে, সন্ত্রাস দমন করতে হবে, চাঁদাবাজ দমন করতে হবে। আলী রিয়াজ সহ আরো অনেকে নানান কথা বলেন। আলী রিয়াজ বলেন, আগামী নির্বাচনটা আমরা করছি এই কারণে যে রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে কতগুলো পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। আপনি পরিবর্তন তো নিশ্চিত নির্বাচন আগে করতে হবে। সংস্কার কমিশন কাজ করার সময় আমরা দেখেছি গত 16 বছরের যে সংকট, সেটা 16 বছরের সংকট নয়। 16 বছরের সংকটের ভয়াবহতাটা আমরা দেখতে পেয়েছি, কারণ একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কাঠামোগত দিক থেকে আমরা বিভিন্নভাবে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, এখন যদি আমরা এই কাঠামোটা ঠিক রাখি, একেবারে সামান্যই পরিবর্তন করি, আপনি নির্বাচন করে কোথায় যাবেন? ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচিত সংস্কার ছাড়া নির্বাচিত সরকার আসলে দেশের অবস্থা আরো খারাপ হবে। জামাতের নেতৃত্বে যুগপথের চূড়ান্ত ঘোষণা এসে গেছে। 18 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের রাজনীতি আবার নড়ে চড়ে বসছে, নতুন পথে যাচ্ছে। দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন হতেই হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, সংস্কার হতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের জনমত স্পষ্ট। বিভিন্ন জরিপে উঠে এসেছে যে বাংলাদেশের কোথাও কোথাও 90% মানুষ সংবিধান সংস্কার চায়। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে যে এক দল এক ব্যক্তি এক পদ, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, 86% মানুষ চায়, পিয়ার সিস্টেম চায়। মানে এগুলো স্পষ্ট উঠে এসেছে যে জামাত চরমোনাই যে দাবিগুলো করছে, এগুলো অন এভারেজ 80% মানুষের দাবি। ডাকসু জাকসু নির্বাচনের বিএনপি ছাত্র দলের পরাজয়ের পর দ্রুত গতিতে মাঠে নামার একটা অনুপ্রেরণা পেয়েছে জনগণের পক্ষের শক্তি, জুলাইয়ের পক্ষের দলগুলো। এনসিপি এখানে একটু হিসাব নিকাশ করছে, তারা জামাতের নেতৃত্বে যুগপথে এখন পর্যন্ত আসতে চাচ্ছে না। যদি বিএনপির কাছে অল্প কয়েকটা সিটের বিনিময়ে বিক্রি হয়ে যায় মাহফুজদের কথায়, তাহলে এনসিপি রাজনীতির মেয়াদ হচ্ছে 5 বছর। আর বিএনপি সিট দিতে পারবে, বিএনপি নিজেই তো সিট পায় না। আচ্ছা, এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল আর এনসিপি একটু জোট করুক না, দেখি শিবিরকে হারাতে পারে কিনা।
আচ্ছা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল এবং ছাত্র দলের প্যানেল, এগুলো সব মিলালে কি শিবিরের অর্ধেক হয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল এনসিপি জোট করুক না, দেখি কি করে। এখানে এনসিপি জামাতের নেতৃত্বে এই যুগপৎ আন্দোলনে আসতে এখনো দেরি করছে, এটা সন্দেহজনক। এবং কিছু কিছু এনসিপি নেতা এনসিপি কে ডুবানোর একটা ষড়যন্ত্র করছে। এখানে স্পষ্ট আমি মনে করি যে নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, এই বিষয়ে এনসিপি কে অনড় থাকতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, নইলে এনসিপি থাকবে না। বিএনপির কাছে বিক্রি হয়ে গেলে বিএনপি সিট দিতে পারবে না, এদের মেয়াদ 5 বছর। তারপরে ওই লেবার পার্টি বা এই টাইপের ছোট্ট একটা দলে পরিণত হবে। দল হিসেবে থাকবে, রেজিস্টার্ড দল হিসেবে থাকবে, কিন্তু ছোট একটা নাম সর্বস্ব দল। এনসিপির সামনে যে সুযোগ বিএনপির মতো বড় দল হয়ে ওঠা, বিএনপি কে জয় বাংলা করে দেয়া, বিএনপির যে রাজনীতি এটা এখন শূন্যস্থান বিরাজ করছে, কারণ বিএনপি এখন আর বিএনপি নেই, বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ। অর্থাৎ বিএনপির স্পেস ফাঁকা, এটা কিন্তু এনসিপি দখল করতে পারে। আর সেইটা দখল করার প্রক্রিয়ার অংশ হতে পারে জামাতের সাথে এই যুগপৎ আন্দোলনে আসা। এনসিপি না আসলেও ঘোষণা এসে গেছে, ধীরে ধীরে দেখবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিচ্ছে। মানে যুগপথে যারা আসবে তারাই ঘোষণা দিয়ে 18 সেপ্টেম্বর থেকে মাঠে নামতে যাচ্ছে। 5 দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা। খেলাফত মজলিসের অনেকগুলো উইং আছে বা ধারা আছে, তার মধ্যে মাওলানা মামুনুল হকের যে ধারাটা, গ্রুপটা, সেই গ্রুপ সর্বপ্রথম জামাতের নেতৃত্বে, এটা তো আর তারা বলে নাই যে জামাতের নেতৃত্বে, এটি হচ্ছে এটা তাৎপর্য। জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এটি যুগপথের স্টার্টিং। রাজধানীর পুরনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। কর্মসূচির মধ্যে রয়েছে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, 19 সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে এবং 16 সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। 18 সেপ্টেম্বর যে বিক্ষোভ যুগপৎ, এটা যুগপৎ কিভাবে হবে? সাপোজ আপনি দেখবেন যে জামাত ইসলামী ঢাকার এক জায়গায় করছে, এই মামুনুল হকরা এক জায়গায় করছে, চরমোনাই পাশে আর এক জায়গায় করছে, গণ অধিকার পরিষদ আর এক জায়গায় করছে। যদি গণ অধিকার পরিষদ আসে, এবি পার্টি, আমি মনে করি তাদের আসা উচিত এবং আসার সম্ভাবনা রয়েছে। এনসিপি যদি মাঠে নামে তাহলে এনসিপি শুরুতেই এগিয়ে থাকলো। 18 সেপ্টেম্বর থেকে খেলা শুরু হচ্ছে, রাজপথে খেলা গড়াচ্ছে। আর জনমত তো পাল্টে গেছে। জনমতের এই ডাকসুর মাধ্যমে জনমত স্পষ্ট যে জনমত কোন দিকে। আমার দেশের একটা জরিপ আমার দেশ পাবলিশ করেছে, কিন্তু অন্য একটা সংস্থার জরিপ, সেখানে এই সংস্কারের বিভিন্ন বিষয়েও জনমতের একটা জরিপ দেওয়া হয়েছে। হিউজ জনমত এই জামাতের দাবির পক্ষে, চরমনের দাবির পক্ষে। 5 দফা দাবির মধ্যে আরো রয়েছে আওয়ামী লীগের দোষর আধিপত্যবাদী ভারতের এদেশের এজেন্ট জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা। দেখুন এখন পিআর পদ্ধতি, এটা নিয়েও কিন্তু বিভিন্ন দলের মধ্যে স্লাইট একতলাপ রয়েছে। যেমন এনসিপি প্রথমে বলেছিল তারা পুরো পদ্ধতিতে পিআর চায়, আর জামাত চরমনে একদম পুরো রাজনীতিতে পিআর চায়। কিন্তু এনসিপি, খেলাফত মজলিসের একটা অংশ, কেউ কেউ পিআর চায় শুধু উচ্চকক্ষে। তাই আমি মনে করি কমপক্ষে উচ্চকক্ষে পিআর, এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, আর হওয়া উচিত সব জায়গায় পিআর। এখন হয়তোবা এরকম সিদ্ধান্ত হতে পারে যে উচ্চকক্ষে পিআর আপাতত দিয়ে এক্সপেরিমেন্ট করা হোক, আর সরকারও শুধু উচ্চকক্ষে পিআর চায়, নিম্নকক্ষে পিআর এর বিষয়টা এখন সরকার ভাবছে না। এখন সব জায়গায় পিআর এর দাবিটা জোরালো রাখলে উচ্চকক্ষে পিআরটা হয়তো আসতে পারে, আর শুধু উচ্চকক্ষের দাবি করলে দেখবেন যে উচ্চকক্ষটাও আসবে না। এই জন্য সব জায়গায় পিআর এর দাবিতে আপনাকে রাজপথে নামতে হবে। মৌলিক বিষয়ে খেলাফত মজলিস, জামাত, চরমনের এক। আর যেহেতু এখন এই দাবির পক্ষে যারা রাজপথে নামছে তাদের মধ্যে প্রধান দল জামাত, এই কারণে এটার শিরোনাম এভাবেই হওয়া উচিত যে জামাতের নেতৃত্বে যুগপৎ কর্মসূচি। জামাত প্রেস কনফারেন্স করে এই কর্মসূচি ঘোষণা করবে, এই টাইমে বিক্ষোভ ঘোষণা করবে সাইমালটেনিয়াসলি। এ সময় মামুনুল হক বলেন, এসব দাবিতে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে,
বিষয়টি প্রক্রিয়াধীন আছে, এটা এখনো চূড়ান্ত হয়নি। আমরা যে তথ্য পেয়েছি মোটামুটি চূড়ান্ত এই ধাঁচেই কর্মসূচি আসবে, তবে উচ্চকক্ষ নিম্নকক্ষে পিআর এই বিষয়ে একটু ডিস্টেন্স রেখে। তবে জুলাই সনদের আইনি ভিত্তি সহ বিভিন্ন দাবিতে ফেসিবাদ বিরোধী অধিকাংশ দলীয় একমত, সবাই যার যার অবস্থান থেকে মাঠে নামবে বলে আশা করছি না আসলে 18 তারিখে বিক্ষোভ মিছিল বা আরো যেগুলো, এগুলো জামাত সহ অন্যান্য দলের সাথে আলোচনা করেই মামুনুল হক ঘোষণা করেছেন এবং আজকে ঘোষণা করবেন, সেটা তো আমরা আগেই বলেছিলাম যে 48 ঘন্টার মধ্যে দেখবেন যে খেলা শুরু হয়ে গেছে, রাজপথের কর্মসূচি এসে গেছে। আচ্ছা, বিএনপি এখন রাজপথের কর্মসূচি দিক না, কিসের বিরুদ্ধে দিবে? পিআর ঠেকাতে, জুলাই সনদের আইনি ভিত্তি ঠেকাতে কর্মসূচি দিবে, দিক, জনগণের সাড়া পাবে না। বিএনপি এই মুহূর্তে মাঠে নামবে কি নিয়ে? এরকম কোনো অবস্থায় নেই। মাঠে নামলেও গালি খাবে, যে মানুষের ভোগান্তির কারণ। উভয় সংকটে পড়েছে বিএনপি। এক প্রশ্ন যাবে, মামুনুল হক বলেন এসব দাবির বিষয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া না হওয়ার কারণে আমরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। মানে সরকার এইসব দাবি পুরোপুরি মানতে চাচ্ছে না, তবে জুলাই সনদের আইনি ভিত্তি বা এগুলোতে সরকার এখন কিছুটা পজিটিভ। তবে রাজপথে শক্ত অবস্থানটা থাকলে বিএনপি কে অগ্রাহ্য করে হলেও ইউনূস সরকার জুলাই সনদের আইনি ভিত্তি দেবে এবং সংবিধানে হাত দিবে। জুলাই সনদ কার্যকর করার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ আছে বলে মনে হচ্ছে না, কিছুটা উদ্যোগ নিচ্ছে, নড়েচড়ে বসেছে। তাছাড়া উচ্চকক্ষের বিষয়টি ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বিএনপি এতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা রাষ্ট্র স্বার্থ বিরোধী অবস্থান। যাই হোক, এই আন্দোলন বিএনপির বিরুদ্ধে আন্দোলন, জামাতের নেতৃত্বে যুগপৎ আন্দোলন। ডাকসু জাকসুর পর ডক্টর ইউনূসের অকল্পনীয় সিদ্ধান্ত আসছে, ফাইনাল। বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে। কি চূড়ান্ত বিজয়? এই 72-এর সংবিধানকে কবর রচনা করতে হবে এবং তার প্রথম ধাপ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মানে সংবিধান সংশোধন করতে হবে। সংশোধন বলেন, লাথি মারা বলেন, বাদ দেয়া বলেন, আপনি যে ভাষায় বলে শান্তি পান বলেন। যেমন শিবিরের বিজয়কে বিএনপি সালাউদ্দিন শিবিরের বিজয় না, বিজয়ীদের বিজয়, যাই বলুক, এই সংবিধানে হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে বিএনপি বাঁচার শেষ থিওরি। কারণ বিএনপি দেখছে এই হাসিনা, মুজিব, এদের নতুন আব্বার, এদের মা, এই সংবিধান না বাঁচলে বিএনপি মরবে। তো এই জন্য বিএনপি শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে, আপনি সব সংস্কার করেন অর্ডিন্যান্সের মাধ্যমে, কোনো সমস্যা নেই, কিন্তু সংবিধানে হাত দেওয়া যাবে না। পার্লামেন্ট ছাড়া তো সংবিধানে হাত দেওয়া যাবে না। কিন্তু সরকারও এই বিষয়ে কিন্তু বলেছিল যে না, এটা সংসদ করবে, প্রথম কথা এটাই ছিল। কিন্তু ডাকসু জাকসু নির্বাচনে প্রমাণিত হয়েছে যে বিএনপির পেছনে জনগণ নাই, বিএনপি ধৈঞ্চা। অতএব এই ধৈঞ্চারের কথায় সংস্কার থেকে যদি পিছু হটে তাহলে ইউনূসের খবর আছে। তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ, তারা জুলাইয়ের পক্ষের শক্তি, তারা সংবিধান সংস্কার চায়। এখন সমকালের খবর, জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের। এর মানে দেখেন, এই নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা কিভাবে? ডেফিনেটলি পার্লামেন্টারি প্রসিডিউরে না, কিভাবে? ওই শিশির মনে যে থিওরি দিয়েছে ওই থিওরিতে, আর প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা অর্ডিন্যান্স বা এইভাবে গণভোটের দিকে হয়তো বা যাবে না। আবার এদিকে জামাত, এনসিপি, চরমনাই সহ 8 দল যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে। সরকার আগেভাগেই সংবিধান সংস্কারের কথা বলছে, নির্বাচন আগে সংবিধান সংস্কার করব। বিএনপি যেটা ঠেকাতে সব ধরনের চেষ্টা করছে। এখন কেমন লাগে? সংবিধান সংস্কার করবে সরকার, এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমি আগেই বলেছি, আমরা জানি। এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় গণমাধ্যমের রিপোর্ট থেকে আপনারা জানলেন। আই রিপিট দিস হেডলাইন অফ সমকাল, নির্বাচন আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের। আর সংবিধান সংস্কার এটা জুলাই সনদ ভিত্তিক, কার্যত জুলাই সনদ সাইন হওয়ার পরেই ওইটি হবে আমাদের সংবিধান। বিএনপিকে অগ্রাহ্য করে এই চূড়ান্ত বিজয়। সংবিধান সংস্কার হলে, সংবিধান যদি জুলাই ভিত্তিক হয়, ওইটি হবে জনগণের চূড়ান্ত বিজয়। তারপর আর এই বিএনপি আওয়ামী লীগের বস্তা পচা রাজনীতি ফিরতে পারবে না। হ্যাঁ, বিএনপি রাজনীতি করলে জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো ভদ্র হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে চাঁদাবাজ, দুর্নীতি, লুটপাট, টেম্পোস্টান দখল, এগুলো ছেড়ে শিবিরের মতো ভদ্র রাজনীতি করে ওয়েলকাম। আমরা যে বিএনপি ধ্বংস চাই, ওটা হচ্ছে চাঁদাবাজি বিএনপি। কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে অতীতে বিএনপি ছিল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিময় যে সময় ছিল, সেটা জিয়াউর রহমানের অধীনে।
সেই বিএনপি আসুক, অবশ্যই ওয়েলকাম। আমরা সেই বিএনপিকে বুকে আগলে রাখবো, সেই বিএনপিকে আমরা পরামর্শ দিব কিভাবে এরা ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে পারে, জাতীয় নির্বাচনে কিভাবে ভালো করতে পারে। কিন্তু এই ভারতের দালালি করে, চান্দাবাজি আর টেম্পো স্ট্যান্ডে মাস্তানি করে এই বিএনপি চলবেন না। দর্শক, সমকালের এই খবর, এটা ঐতিহাসিক, এটাই সত্য। নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের, অসাধারণ। বিএনপি জয় বাংলা, এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা। আওয়ামী লীগ তো জয় বাংলা 5 আগস্টে হয়েছে, জাতীয় পার্টি জয় বাংলা। আবার জামাত, এনসিপি, চরমনায় সহ 8 দল যারা আপনারা জানেন যে যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে, এই কয়েক ঘন্টার মধ্যে আপনার ঘোষণা পাবেন। 24 ঘন্টা, 48 ঘন্টা, কেউ তার কয়েক ঘন্টা পর, মানে সব দলই কাছাকাছি সময়ে ঘোষণা দিবে যে আমরা যুগপৎ আন্দোলনের কর্মসূচি। তো ওটা টের পেয়ে আগে ভাগে ইউনূস সরকার মূলত এই জামাত, এনসিপি, চরমনের দাবি মানার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই যুগপৎ যে আন্দোলন হতে যাচ্ছে তার মধ্যে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ, 14 দল নিষিদ্ধ আছে। এর মানে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, পুরনো বস্তা পচা কোনো রাজনীতি চলবে না। এই জমিনে জামাত শিবিরে রক্ত ঝরেছে, তাদের রক্ত কথা বলছে, এখন রক্ত ইম্প্যাক্ট তৈরি করছে। সাংবিধানিক সংস্কার কার্যকরে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ, জাতীয় সনদ বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এটাই হবে চূড়ান্ত বিজয়। আমরা তো এটাই বলছি, সংবিধান সংস্কার করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে। মানে জুলাই সনদই হবে আমাদের সংবিধান, ওইটার আলোকে হবে জাতীয় নির্বাচন। এটাই তো সবাই বলছে, এটাই তো বিএনপি ঠেকানোর চেষ্টা করছে। কারণ সংস্কারের ফয়সালা হলেও বিশেষ সাংবিধানিক আদেশে সংসদের বাইরে সংবিধান সংশোধন বৈধ কিনা এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থানের কারণে নির্বাচনী অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সংবিধান সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক ঐক্যমত না হলে সাংবিধানিক আদেশের পথে যেতে পারে সরকার। ঠিক আছে, সাংবিধানিক আদেশের পথে যাও, এটাই তো জামাত চায়, এটাই তো জনগণ চায়। আপনি যে পথে সাংবিধানিক আদেশের নতুন কিছু আবিষ্কার করে করেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংবিধান লাগবে। ওই আপিল বিভাগের রেফারেন্স এগুলোর মাধ্যমে এই সরকার বৈধ না। এই সরকার বৈধ হবে এই জুলাই সনদের ভিত্তিতে, ফাইনাল। সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন সূত্র সমকালকে সব তথ্য জানিয়েছে। সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে ঐক্যমত্য কমিশন। প্রধান উপদেষ্টা এই কমিশনের সভাপতি। যমুনায় বৈঠকে 3 উপদেষ্টাও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন। 2 দিন পর বিএনপি বলবে ইউনূস বেঈমান, খলিল রহমান বেঈমান। লন্ডনে বলে আসছিল এক কথা, এখন এরা ইউটার্ন নিয়েছে। আসলে ডাকসু নির্বাচনের পর সরকার যে নড়ে চড়ে বসেছে তার আলামত এটা। ডাকসুতে বিএনপি জিতলে তাহলে এই ঘটনা ঘটতো না, এই সংবিধানে হাত দেওয়ার সাহস ইউনূস করতো না। বুঝতে পারছেন ঘটনা কোন দিক থেকে কোন দিকে করাচ্ছে। সংসদের বাইরে সংবিধান সংশোধনকে অবৈধ মনে করে বিএনপি, ফালতু কথা। তারপর জিয়াউর রহমান অবৈধ, কি অপদার্থের দল এটা, কি মাথা মোটা দল, গারুলদের দল। জিয়াউর রহমান কি করেছিল? বিভিন্ন অর্ডিন্যান্সের মাধ্যমে আইন তৈরি করে তারপর 5ম সংসদের মাধ্যমে বৈধতা দিয়েছে। সেটা কি সংসদীয় প্রক্রিয়া করেছিল? কোন প্রক্রিয়া করেছিল? জিয়াউর রহমানের পদ্ধতিটা ছিল কি? জিয়াউর রহমানকে অবৈধ বলছে এরা। আপনি চিন্তা করছেন কত বড় দুষ্টতায় বিএনপির, যে বাবের নাম যে ভুলে যায় ও ধ্বংস অনিবার্য, এই বিএনপি ধ্বংস অনিবার্য। এরা বলে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এদের ধ্বংস অনিবার্য। তারা সাংবিধানিক আদেশের ঘোর বিরোধী। জামাত ইসলাম, এনসিপি, ইসলামান্দ সহ কয়েকটি দল সংবিধান সংস্কার সনদে সই রাজি নয়। সরকার এখন কি সিদ্ধান্ত নিয়েছে? সংবিধান সংস্কার করবে, বিএনপি যেটাকে অবৈধ মনে করছে এটাই করবে। আর অবৈধ বলতে কিচ্ছু নাই, জনগণের আকাঙ্ক্ষায় চূড়ান্ত। এখানে অবৈধ বৈধ কি, কিসের ভিত্তিতে অবৈধ বৈধ? যার ভিত্তিতে অবৈধ বলছে ওই সংবিধান তো হাসিনা নিয়ে পালিয়েছে, এখানে অবৈধ বলার ভিত্তিটা কি? যমুনা এবং কমিশন সূত্র সমকালকে জানিয়েছে রাজনৈতিক ঐকমত না থাকায় নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন অনিশ্চিত। সনদ না হলে জামাত সহ একটি দল নির্বাচন বর্জন করবে। এখন জামাত বাংলাদেশ সবচেয়ে বড় দল, বাংলাদেশের গণমানুষের দল জামাত ইসলামী। ডাকসু নির্বাচনের মাধ্যমে বুঝেন নাই সবচেয়ে বড় দল নির্বাচনে যাবে না, নির্বাচন করবে কি কর্মীবিহীন জনবিচ্ছিন্ন টেম্পোস্ট্যান্ডের দল বিএনপি কে নিয়ে? না, সবচেয়ে বড় দলকে বাদ দিয়ে কোনো নির্বাচনের কথা কল্পনাও করা যাবে না।
তো সব মিলিয়ে সরকার দেখেছে না জনগণ তো এই দিকে, মানে সংবিধান সংস্কার করতে হবে জামাতের দাবির দিকে। এখন বিএনপি যাই বলুক, বিএনপি তো কর্মীবিহীন, বহিঞ্চা, ফাঁকা বেলুন, তারেক রহমান ওয়ান কাইন্ড অফ পালাতক। অতএব জনগণের দাবি, জনগণের চূড়ান্ত দাবি মেনে নিতে যাচ্ছে।